হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলতে যাচ্ছি। সেটা হচ্ছে কিভাবে একটা এলওএম অথবা এসওপি লিখবেন। আমরা যারা হায়ার স্টাডিজের জন্য বাইরে যেতে চাই তাদের সবাইকেই কিন্তু অ্যাপ্লিকেশনের সময় একটা এলওএম সাবমিট করতে হয়। তবে এলওএম লেখার ক্ষেত্রে আমরা কিন্তু অনেক সময় বুঝে উঠতে পারি না যে কোন স্ট্রাকচার ফলো করব, কোন কোন বিষয় ইনক্লুড করব অথবা কিভাবে লেখা শুরু করব। আজকের ভিডিওতে আমি এই বিষয়গুলোই তুলে ধরা ট্রাই করব। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এলওএম অথবা এসওপি কিভাবে লিখতে হবে সেটা জানার আগে প্রথমেই চলুন জেনে নিই এই এলওএম অথবা এসওপি জিনিসটা কি। এলওএম হচ্ছে লেটার অফ মোটিভেশন অ্যান্ড এসওপি হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস। মূলত এলওএম বা এসওপির মাধ্যমে আপনি আপনার প্রফেসর অথবা অ্যাডমিশন কমিটিকে কনভিন্স করবেন যে কেন আপনি এই ইউনিভার্সিটির এই কোর্সটি স্টাডি করতে ইচ্ছুক। একটা ভালো এলওএম আপনার অ্যাডমিশন সিকিউর করার ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এজন্য ট্রাই করবেন হাতে টাইম নিয়ে এলওএমটা লেখার জন্য। এখন কোশ্চেন হচ্ছে আপনি কিভাবে এলওএম অথবা এসওপি লিখবেন। এলওএম অথবা এসওপি লেখার জন্য নির্দিষ্ট কোনো বাধা ধরা নিয়ম নেই, তবে আপনাদের বোঝার সুবিধার্থে আমি এটাকে দুইটা ওয়েতে আলোচনা করব। সো প্রথমে আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে বেশিরভাগ মানুষ যে স্ট্রাকচারটা ফলো করে থাকে সেটা ফলো করতে পারেন। এই স্ট্রাকচার ফলো করে আমি টোটাল 4টা কোর্সে অ্যাপ্লাই করেছিলাম, যার মধ্য থেকে একটাতে অফার লেটার পেয়েছিলাম। এরপর অনেকগুলো এলওএম পড়ার পর এবং 3টা ইউনিভার্সিটিতে রিজেক্ট হওয়ার পর আমি নিজের জন্য একটা কাস্টমাইজড স্ট্রাকচার দাঁড় করিয়েছিলাম। অ্যান্ড এই স্ট্রাকচার ফলো করে আমি টোটাল 7টা কোর্সে অ্যাপ্লাই করেছিলাম এবং সেখান থেকে 6টা কোর্সেই অফার লেটার পেয়েছিলাম। সো আপনারা চাইলে কিন্তু নিজেদের পছন্দ অনুযায়ী একটা স্ট্রাকচার কাস্টমাইজ করে নিতে পারেন এবং সেই স্ট্রাকচার ফলো করে এলওএম লিখতে পারেন। প্রথমেই আসা যাক মোটামুটি সবাই যে স্ট্রাকচারটা ইউজ করে থাকে সেক্ষেত্রে কোন কোন স্টেপ ফলো করতে হবে। এক্ষেত্রে প্রথমে যে বিষয়টি বলা হয়ে থাকে যে আপনার এলওএমটি 7 থেকে 8 প্যারাগ্রাফের মধ্যে কমপ্লিট করতে হবে। এলওএম স্টার্ট করার ক্ষেত্রে প্রথমেই আপনি নিজেকে ইন্ট্রোডিউস করবেন, সেই সাথে আপনি যে ইউনিভার্সিটিতে যেতে চাচ্ছেন সেই ইউনিভার্সিটির কিছু গুণগান গাইবেন, আপনি যে এই কোর্সে স্টাডি করতে ইচ্ছুক সেই বিষয়টি এক্সপ্রেস করবেন। এর পরের প্যারাগ্রাফে আপনার চাইল্ডহুড এক্সপিরিয়েন্স যা আপনাকে এই কেরিয়ার অথবা কোর্স সিলেক্ট করার জন্য ইন্সপায়ার করেছে সেই বিষয়টি তুলে ধরতে বলা হয়ে থাকে। নেক্সট প্যারাগ্রাফে আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড এবং আপনার যদি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে কোনো ধরনের অ্যাচিভমেন্ট থেকে থাকে সেই বিষয়গুলো তুলে ধরার কথা বলা হয়ে থাকে। এরপর যদি আপনার কোনো জব এক্সপিরিয়েন্স থেকে থাকে সেটা অ্যাড করতে পারেন। এর পরের প্যারাগ্রাফে আপনি এতক্ষণ যা কিছু বলেছেন সব কিছু একসাথে কম্বাইন করতে বলা হয়ে থাকে এবং কেন এই কোর্স আপনার প্রিভিয়াস স্টাডির সাথে রিলেটেড সেই বিষয়টি খুব ভালো মতো এক্সপ্লেইন করতে বলা হয়ে থাকে। এরপর আপনার আলটিমেট ফিউচার গোল তুলে ধরতে বলা হয়ে থাকে অ্যান্ড লাস্টলি ফিনিশিং দিতে বলা হয়ে থাকে। এই স্ট্রাকচার যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই এটা ফলো করতে পারেন, কোনো প্রবলেম নেই। যেহেতু এলওএম ইউনিক হওয়া খুবই ইম্পর্ট্যান্ট, এই জন্য সবাই যে স্ট্রাকচারটা ফলো করেছে সেটা যদি আপনি অ্যাভয়েড করেন আমার মনে হয় এটা আপনার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে। এবার আসা যাক আমার কাস্টমাইজ স্ট্রাকচারে। এই স্ট্রাকচারটি ফলো করে আপনি কিভাবে এলওএম লিখবেন সেটা জানার আগে প্রথমেই জেনে নেব আপনার কোন কোন বিষয় অ্যাভয়েড করতে হবে। প্রথমে যে বিষয়টি অ্যাভয়েড করতে হবে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন। এলওএম এ আপনি কে, কোথা থেকে এসেছেন, আপনার সিজিপিএ কত, এই সব বিষয় অ্যাড করার কোনো দরকার নেই। যেহেতু অ্যাপ্লিকেশনের সময় আপনি অলরেডি একটা খুব সুন্দর সিভি অ্যাড করছেন, তাদের যদি আপনার বিষয়ে স্পেসিফিক্যালি কোনো ইনফরমেশন দরকার হয় তাহলে সেটা সিভি থেকে তারা দেখে নিতে পারবেন। এরপর যে বিষয়টি অ্যাভয়েড করবে সেটা হচ্ছে চাইল্ডহুড এক্সপিরিয়েন্স খুব বেশি ডিটেইলসে দিবেন না। ইভেন আমার নিজের যে ফার্স্ট এলওএম ছিল সেখানে একটা প্যারাগ্রাফ শুধু চাইল্ডহুড এক্সপিরিয়েন্স দিয়েই শেষ করেছিলাম, যেটা টোটালি ভ্যালুলেস। এরপর যে বিষয়টি অ্যাভয়েড করবেন সেটা হচ্ছে পয়েটিক লাইন্স। আপনার এলওএম এ কোনো ধরনের পয়েটিক লাইন অ্যাড করার কোনো দরকার নেই, কারণ প্রফেসরের কোনো ইন্টারেস্ট নেই আপনার সাহিত্যিক জ্ঞান কতটুকু আছে সেই বিষয়ে ইনকোয়ারি করার। সো অযথা এই ধরনের পোয়েটিক লাইন অ্যাড করে আপনার এলওএম এর কোয়ালিটি লো করবেন না। এর পরের যে বিষয়টি অ্যাভয়েড করা দরকার অ্যান্ড খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্ল্যাগারিজম।
এলওএম লেখার ক্ষেত্রে কখনো কপি পেস্ট করবেন না। আপনার এলওএম এ যদি প্লাগারিজম খুঁজে পাওয়া যায়, তাহলে আপনি যত ভালো এলওএম লেখেন না কেন, আপনি কিন্তু রিজেক্টেড হবেন। এই জন্য সবসময় মাথায় রাখবেন আপনার এলওএম এ যেন কোনো ধরনের প্লাগারিজম খুঁজে না পাওয়া যায়। এছাড়াও এলওএম লেখার ক্ষেত্রে আপনাকে কিছু ওয়ার্ড অ্যাভয়েড করতে হবে, লাইক আই এম হাইলি মোটিভেটেড, মাই গ্রেটেস্ট মোটিভেশন, আই হ্যাভ অলওয়েজ বিন ইন্টারেস্টেড। এখন আপনার কোশ্চেন হতে পারে, এই ওয়ার্ডগুলো কেন আমি অ্যাভয়েড করব? কারণ হচ্ছে এই ওয়ার্ডগুলো খুবই কমন। আপনি যদি 30টা মোটিভেশন লেটার পড়েন, সেখানে 15 থেকে 18টা মোটিভেশন লেটারের মধ্যে এই ওয়ার্ডগুলো রিপিটেডলি আপনি দেখতে পাবেন। সো আপনি যদি এই ওয়ার্ডগুলো মোটিভেশন লেটার ইউজ করেন, তাহলে কিন্তু আপনার এলওএম খুবই কমন হয়ে যাবে। এজন্য ট্রাই করবেন এই ধরনের ওয়ার্ড যেন আপনার এলওএম এ একটাও খুঁজে না পাওয়া যায়। এরপর যে বিষয়টি অ্যাভয়েড করবেন সেটা হচ্ছে রিলিজিয়াস মোটিভেশন। প্রফেসর অথবা অ্যাডমিশন কমিটি কারো এক বিন্দু পরিমাণ ইন্টারেস্ট নেই আপনি কোন ধর্মাবলম্বী, এজন্য আপনার রিলিজিয়াস মোটিভেশন কখনো এলওএম এ অ্যাড করবেন না। এরপর যে বিষয়টি অ্যাভয়েড করবেন সেটা হচ্ছে টু বি ভার্ব। এলওএম লেখার ক্ষেত্রে যতটা সম্ভব ততটা আপনি টু বি ভার্ব ইউজ করবেন না। এখন আপনার মনে হতে পারে যে টু বি ভার্ব ছাড়া কিভাবে আমি সেন্টেন্স মেক করব? পসিবল। আপনি কমপ্লেক্স, কম্পাউন্ড এই ধরনের সেন্টেন্স স্ট্রাকচার ফলো করেন, তাহলে দেখবেন আপনার টু বি ভার্ব ইউজ অনেক কমে এসেছে। এলওএম লেখার ক্ষেত্রে আপনারা যদি এই বিষয়গুলো অ্যাভয়েড করেন, তাহলে কিন্তু আপনার এলওএম অন্যদের থেকে অনেক বেশি ইউনিক হয়ে যাবে। এখন হয়তো আপনাদের কাছে মনে হতে পারে, সবকিছুই তো বাদ দিয়ে দিলেন, তাহলে এলওএম এর মধ্যে আমি আসলে কি লিখব? আপনারা যদি আমার কাস্টমাইজড ওয়েটি ফলো করেন, সেক্ষেত্রে প্রথমেই যে বিষয়টি আপনাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এলওএম যতটা সম্ভব সিম্পল অ্যান্ড শর্ট রাখবেন। অনেক বড় 700-800 ওয়ার্ডের এলওএম লেখার কোনো দরকার নেই। কারণ প্রফেসর অথবা অ্যাডমিশন কমিটি যেটাই বলেন না কেন, কারো লাইফে এত টাইম নেই 700-800 ওয়ার্ডের একটা এলওএম বসে বসে পড়বে। এজন্য আপনি যত কম ওয়ার্ডে নিজেকে প্রেজেন্ট করতে পারবেন, আপনার জন্য তত ভালো। এলওএম স্টার্ট করার ক্ষেত্রে আপনি এক লাইনের মধ্যে সেই বিষয়টি তুলে ধরতে পারেন যা আপনাকে এই কেরিয়ার অথবা ফিল্ডে ইন্টারেস্ট করেছে। তবে এটা খুব বেশি বড় করার দরকার নেই। ট্রাই করবেন উইথিন ওয়ান সেন্টেন্সের মধ্যে এটা শেষ করতে। এর পরের লাইনে গিয়ে আপনি একটা রিসার্চ প্ল্যান অ্যাড করবেন। আপনি যে কোর্সে অ্যাপ্লাই করছেন সেই কোর্স রিলেটেড একটা রিসার্চ প্ল্যান আপনি যদি এলওএম এ অ্যাড করেন, তাহলে কিন্তু প্রফেসররা বুঝতে পারবে আপনি কতটা ডেডিকেটেড এই কোর্সের জন্য। সেই সাথে আপনার রিসার্চ প্ল্যানকে সাপোর্ট করে এরকম 2 থেকে 3টা সাপোর্টিং লাইন অ্যাড করবেন। এই হচ্ছে আপনার ফার্স্ট প্যারাগ্রাফ। সেকেন্ড প্যারাগ্রাফে গিয়ে আপনি এক্সপ্লেইন করবেন কিভাবে আপনার প্রিভিয়াস স্টাডি এই কোর্সের সাথে রিলেভেন্ট, এবং এটা 2 থেকে 3 লাইনের বেশি করার কোনো দরকার নেই। এবং এই প্যারাগ্রাফে আপনি এক্সপ্লেইন করবেন কেন আপনি এই ইউনিভার্সিটি চুজ করেছেন। পরের প্যারাগ্রাফে আপনি যে বিষয়টি তুলে ধরবেন সেটা খুবই ইম্পর্ট্যান্ট। কিভাবে আপনার যে রিসার্চ ইন্টারেস্ট আছে, ফ্যাকাল্টির যে প্রফেসর আছে তাদের ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে। এজন্য আপনাকে প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি যখন কোর্স সিলেক্ট করবেন তখন প্রফেসরদের ব্যাকগ্রাউন্ড অনেক ভালো মতো চেক করবেন। এর পরের প্যারাগ্রাফে গিয়ে আপনার যে টেকনিক্যাল স্কিল আছে সেই সাথে আপনার যদি কোনো ধরনের প্রফেশনাল এক্সপিরিয়েন্স থেকে থাকে যেটার সাথে টোটালি অ্যালাইন করে, সেই বিষয়গুলো তুলে ধরবেন। এর পরের প্যারাগ্রাফে গিয়ে আপনার যদি কোনো ধরনের অ্যাচিভমেন্ট থেকে থাকে সেটা অ্যাড করতে পারেন, অ্যান্ড ফাইনালি ফিনিশিং দিবেন। এটা হচ্ছে আমার কাস্টমাইজড করা স্ট্রাকচার, এবং এই স্ট্রাকচার ফলো করে আমি টোটাল 7টা কোর্স অ্যাপ্লাই করেছিলাম। এর মধ্যে 6টা কোর্সেই কিন্তু অফার লেটার পেয়েছিলাম। সো আপনাদের যদি এই স্ট্রাকচার ভালো লেগে থাকে তাহলে এটা একবার ট্রাই করে দেখতে পারেন। হোপফুলি আপনারা ডিসঅ্যাপয়েন্টেড হবেন না। এখন আপনার মনে হতে পারে, সবই বুঝলাম, কিভাবে লিখতে হবে, কোন কোন বিষয় অ্যাড করতে হবে, কোন কোন বিষয় অ্যাভয়েড করতে হবে, তবে এলওএম লেখার ক্ষেত্রে যে ইনফরমেশনগুলো দরকার সেগুলো আমি কোথায় পাবো? ইনফরমেশন কালেক্ট করার ক্ষেত্রে আপনারা কিছু বিষয় চেক করতে পারেন। প্রথমে যে বিষয়টি চেক করতে পারেন সেটা হচ্ছে কোর্স অ্যান্ড ইউনিভার্সিটির ওয়েবসাইট। আপনারা যদি অফিসিয়াল ওয়েবসাইটে যান তাহলে কিন্তু কোর্স অ্যান্ড ইউনিভার্সিটি রিলেটেড আপনাদের যত ধরনের ইনফরমেশন দরকার সব পেয়ে যাবেন। এরপর যে বিষয়টি চেক করতে পারেন সেটা হচ্ছে কোর্স মডিউল। এরপর যে বিষয়টি অবশ্যই চেক করবেন সেটা হচ্ছে প্রফেসরসদের ব্যাকগ্রাউন্ড।
এরপর যে কাজটি করতে পারেন সেটা হচ্ছে ইউনিভার্সিটি যে ল্যাব এবং হিস্টোরি সেই বিষয়ে কিছু ইনফরমেশন গেদার করতে পারেন। এটা একদিকে যেমন আপনার এলওএম লেখার ক্ষেত্রে হেল্প করবে, অন্যদিকে আপনি যখন ভিসা ইন্টারভিউ দিতে যাবেন তখন যদি আপনাকে ইউনিভার্সিটি রিলেটেড কোনো কোশ্চেন করে, সেক্ষেত্রে কিন্তু আপনি খুব কনফিডেন্টলি অ্যান্সার করতে পারবেন। এছাড়াও যে বিষয়টি আপনি চেক করতে পারেন সেটা হচ্ছে পসিবল জব অপরচুনিটিস, মানে এই কোর্সটি কমপ্লিট করার পর আপনার জব অপরচুনিটিস কেমন আছে সেই বিষয়টি চেক করা ভালো। আরেকটা বিষয় চেক করতে পারেন, আপনি যে সিটিতে যাচ্ছেন এবং জার্মানির বিষয়ে কিছু বেসিক ইনফরমেশন শিখে রাখতে পারেন। এটাও কিন্তু আপনাকে একদিকে যেমন এলওএম লিখতে হেল্প করবে, অন্যদিকে ভিসা ইন্টারভিউ হেল্প করে থাকবে। অ্যান্ড লাস্ট যে কাজটি করতে পারেন সেটা হচ্ছে যত সম্ভব তত বেশি এলওএম অথবা এসওপির স্যাম্পল পড়া। আপনি যত বেশি এলওএম লিখবেন তত বেশি বুঝতে পারবেন আসলে কোন বিষয়গুলো অ্যাড করলে আপনার এলওএম বাকিদের থেকে ইউনিক হবে। এরপর আপনাদের কাজ হচ্ছে ফার্স্ট ড্রাফট রেডি করা। হয়তোবা আপনাদের প্রথম যে ড্রাফটটা হবে সেটা খুব বেশি সুন্দর হবে না, তবে এটি নিয়ে হতাশ হওয়ার কোনো দরকার নেই, কারণ আপনি এই ড্রাফটটাকে যতক্ষণ না পর্যন্ত আপনি স্যাটিসফাই হচ্ছেন ততক্ষণ পর্যন্ত এডিট করবেন, অ্যান্ড আশা করি আপনি খুব ভালো একটা আউটকাম পাবেন। সো এই হচ্ছে টোটাল বিষয় যেটা আমি আমার কাস্টমাইজ স্ট্রাকচারে ফলো করেছিলাম। আপনাদের কারো যদি এই স্ট্রাকচার ভালো লেগে থাকে তাহলে অ্যাপ্লাই করে দেখতে পারেন, অথবা বেশিরভাগ মানুষ যে স্ট্রাকচারটা ফলো করে থাকে সেই স্ট্রাকচারও ফলো করতে পারেন। তবে বেস্ট হচ্ছে আপনি নিজের মতো একটা স্ট্রাকচার দাঁড় করাবেন এবং সেটা ফলো করবেন। তাতে যেটা হবে, আপনার এলওএম কিন্তু সবার থেকে অনেক বেশি ইউনিক হবে এবং সেটা আপনার অ্যাপ্লিকেশনে একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে। আশা করি এলওএম রিলেটেড আপনাদের যত ধরনের কোশ্চেন ছিল বা কনফিউশন ছিল তার কিছুটা হলেও আজকের ভিডিওতে আমি ক্লিয়ার করতে পেরেছি। তবে এরপরও যদি আপনাদের কোনো ধরনের কোশ্চেন থেকে থাকে তাহলে নিচে কমেন্টস বক্সে আমাকে জানাতে পারেন। এছাড়া আপনারা যদি পার্সোনালি আমার সাথে কেউ কানেক্ট হতে চান, সেক্ষেত্রে নিচে ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আমার সাথে কানেক্ট হতে পারবেন। হোপফুলি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।